মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু এবং ফটিক পুরোহিত মশাইয়ের ডেড বডির সামনে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে পুরোহিত মশাইয়ের বুকে গেঁথে থাকা ছুরির দিকে তাকিয়ে দেখছে রিজু। সে এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না। বুঝতে পেরেছে তাদের এইখানে পৌঁছতে দেরি হয়ে গেছে। খুনি তাদের আসার আগেই এইখানে পৌঁছে পুরোহিত মশাইকে খুন করেছে। হঠাৎ রিজুর শরীরটা একটু খারাপ হতে শুরু করে। পুরোহিত মশাইয়ের রক্তাক্ত শরীর দেখে রিজুর গা যেন গুলিয়ে আসছে। ফটিক রিজুকে বাড়ির বাইরে নিয়ে যায়। বাড়ির বাইরের একটা টিউবওয়েল থেকে একটু হাতে করে জল নিয়ে এসে রিজুর চোখে মুখে দেয় ফটিক। সে বলে, রিজু, তোমার শরীর ঠিক আছে? রিজু বলে, আমি কোথাও যাব না, এক্ষুনি আমাদের পোড়ো মন্দিরে যেতে হবে, চলো। ফটিক বলে, কিন্তু এত রাতে আমাদের ওইদিকে যাওয়া ঠিক হবে না। তোমার মা দাদু জানতে পারলে আর কোনোদিন আমাদেরকে কোথাও ছাড়বে না। রিজু বলে, আজকে রাতে যদি আমরা পোড়ো মন্দিরে না যাই তাহলে পুরোহিত মশাইয়ের মৃত্যু আর আরো অনেক কিছু আমাদের না জানা থেকে যাবে। ফটিক এই কথা শোনার পরে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, কিন্তু আমার মনে হচ্ছে আমরা বড় কোনো বিপদে জড়িয়ে পড়ছি ভাই। ফটিক এবং রিজু মন্দিরের কাছে এসে উপস্থিত হয়। মন্দির চত্বর জুড়ে ঘন অন্ধকার। রিজু মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট চালায়। মন্দিরের দরজার কাছে যায়। বড় তালাটা হাতে তুলে দেখে। ফটিক পিছন থেকে বলে, চাবিটা তো তোমার কাছেই আছে। রিজু বলে, হ্যাঁ। পুকুর থেকে পাওয়া চাবিটা রিজু পকেট থেকে বের করে। তারপর তালাটায় চাবিটা ঢোকাতে যাবে, হঠাৎ অমনি পিছন থেকে একটা গলা শোনা যায়, চাবিটা আমাদের দিয়ে দাও। রিজু ঘুরে দেখে দুজন গুন্ডা মুখের মধ্যে কাপড় বেঁধে বন্দুক হাতে দাঁড়িয়ে, এবং একজন গুন্ডা ফটিকের মাথায় বন্দুক তাক করে রেখেছে। গুন্ডাটা বলে, ওই চাবি আমাদের হাতে তুলে দাও, তাহলে তোমার বন্ধুর মৃত্যু আজকে নিশ্চিত। রিজু চাবি হাতে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না সে কি করবে এখন। একদিকে তার বন্ধু মৃত্যুর মুখে দাঁড়িয়ে, আর অন্যদিকে এই দরজার ভিতরে লুকিয়ে আছে হয়তো কোনো অজানা রহস্য। কোন দিকে সে যাবে সে বুঝতে পারছে না। এমন সময় একটা গুন্ডা রিজুকে বলে, বেশি ভাবার সময় নাই, চাবি আমাদের হাতে তুলে দাও। রিজু বলে, আগে তোমরা আমার বন্ধুকে ছেড়ে দাও, তারপর আমি চাবি দিয়ে দেবো তোমাদেরকে। গুন্ডাটা বলে, বেশি চালাকি করো না আমাদের সঙ্গে, যেটা বলছি সেটা শোনো, চাবিটা আমাদেরকে দিয়ে দাও। রিজু বুঝতে পারে এদের সঙ্গে সে পেরে উঠবে না, তাই এখন চাবিটা দিয়ে দেওয়াই ঠিক হবে। রিজু চাবিটা গুন্ডার দিকে ছুড়ে দেয়। চাবিটা পেয়ে একটা গুন্ডা অন্য গুন্ডাকে বলে, এই তুই দাঁড়া এখানে, এই দুজনের উপর নজর রাখ, আমি মন্দিরের ভেতরে গিয়ে দেখছি। ফটিক এবং রিজু একে অপরকে দেখছে। তারা দুজনেই বেশ ভয় পেয়ে আছে। প্রথমে পুরোহিত মশাইয়ের খুন, আর এখন তাদের উপর দুজন বন্দুকধারী গুন্ডার হামলা। একজন গুন্ডা মন্দিরের দরজার কাছে গিয়ে তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু বহুদিন এইভাবে বন্ধ আছে বলে মরচে পড়ে গেছে দরজার তালার মধ্যে। গুন্ডাটা অনেক চেষ্টা করছে তালাটা খোলার, কিন্তু খুলতে পারছে না। অনেক চেষ্টার পর তালাটা থেকে একটা খট করে আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে সবাই দরজার দিকে তাকায়। রিজু দেখে তালা খুলে গেছে। গুন্ডাটা আরেকজন গুন্ডাকে বলে, আমি মন্দিরের ভেতরে যাচ্ছি, তুই এদেরকে দেখিস। রিজুরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে দেখছে গুন্ডাটা ভেতরে ঢুকছে। গুন্ডাটা একটা ছোট্ট টর্চ জ্বালিয়ে ভেতরে যায়। রিজুরা বাইরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে গুন্ডাটা বেরোচ্ছে না। রিজু বাইরে দাঁড়িয়ে থাকা গুন্ডাটাকে বলে, তোমার পার্টনার তো মন্দির থেকে বেরোচ্ছে না, যাও গিয়ে তুমি একবার দেখে এসো।
গুন্ডাটা বলে, আমাকে তোরা বোকা পেয়েছিস না? হ্যাঁ, আমি মন্দিরের ভেতরে যাবো আর তোরা পালাবি? এই কথার মধ্যেই মন্দির থেকে গুন্ডাটা বেরিয়ে আসে। খুব চিন্তিত দেখাচ্ছে গুন্ডাটাকে। বাইরে এসে সে আরেকটা গুন্ডাকে বলে, ভিতরে কিছুই নেই, কোনো সোনা নেই, গুপ্তধন কিচ্ছু নেই। অন্য গুন্ডাটা এই কথা শুনে বলে, কি বলিস ভাই? বস যদি জানতে পারে কোনো গুপ্তধন নেই তাহলে আমাদেরকে তো প্রাণে মেরে ফেলবে। রিজু এবং ফটিক এই দুই গুন্ডার কথা শুনে তো অবাক। রিজু এইবার বুঝতে পারছে এই পুরোহিত মশাইয়ের খুন, তাদের উপর এই আক্রমণ সবই গুপ্তধনের জন্য। গুন্ডাগুলো এখন আলোচনা করছে এখন তারা কি জবাব দেবে তাদের বসকে। রিজু গুন্ডাগুলোকে বলে, এবার তোমরা আমাদেরকে ছেড়ে দাও। একজন গুন্ডা বলে, একেই তো গুপ্তধন পাইনি, তার উপর যদি তোদেরকে ফেলে চলে যায় তাহলে বসের হাতে আমাদেরকে আজকেই মরতে হবে। রিজু এবং ফটিক একে অপরকে ইশারায় বোঝায় যে এইখান থেকে তাদের এবার পালাতে হবে, না হলে এই গুন্ডাগুলো তাদেরকে মেরে ফেলবে। রিজু ভাবতে থাকে কিভাবে গুন্ডাগুলোর চোখে ধুলো দিয়ে তারা পালাবে। একজন গুন্ডার কাছে একটা ফোন আসে। গুন্ডাটা বলে, এই বস ফোন করছে, কি বলবো এখন তাহলে? পাশ থেকে অন্য গুন্ডাটা বলে, এখন ফোন ধরিস না, ছেড়ে দে। কিছুক্ষণ পর আবার ফোন বাজতে শুরু করে। গুন্ডাটা বলে, বসকে সত্যি কথা বলে দিই যে গুপ্তধন নেই, পরে বললে ভাববে যে আমরা নিজেরা চুরি করে মিথ্যে কথা বলছি। গুন্ডাটা ফোনটা ধরে। ফোনের ওই পার থেকে কেউ একজন জিজ্ঞেস করছে, গুপ্তধন পেলি তোরা? গুন্ডাটা বলে, বস, এখানে কোনো গুপ্তধন ফুপ্তধন নেই, শুধু পুড়ে যাওয়ার কিছু ঠাকুরের কাপড় আছে, একটা বড় বেদি আর এই সবই আছে, আর কিছুই নেই। গুন্ডাগুলোর বস এই কথা শুনে একটু থমকে গিয়ে বলে, কি বলছিস? বড় মন্দিরে গুপ্তধন নেই? তাহলে গুপ্তধন কোথায় গেল? এবার আমি চার্লস স্যারকে কি বলবো? আমাদের কালকে এই মন্দির ভাঙার কথা ছিল, কিন্তু পুরোহিত মশাই যাতে কাউকে কিছু না জানায় সেই জন্য একদিন আগে কাজটা করতে বললাম, তাও গুপ্তধন পেলাম না। গুন্ডাটা বলে, বস, পুরোহিত মশাই ছাড়াও আরও একজন এই গুপ্তধনের কথা জানে। বস বলে, হ্যাঁ, কে জানে এই কথা? গুন্ডাটা বলে, বস, আপনি খুব ভালো করেই চেনেন তাকে, এই মন্দিরের চাবি আমরা তার থেকেই পেয়েছি। এই কথা শুনে রিজু বুঝতে পারে এমন একজনের সাথে এই গুন্ডাগুলো কথা বলছে যে তাদেরকে খুব ভালো করেই চেনে। গুন্ডাগুলো জিজ্ঞেস করে, তাহলে বস বলছি এই বাচ্চা দুটোকে কি করব? ফোনের ওই পার থেকে শোনা যায়, তোদের হাতে বন্দুক আছে আর আমাকে জিজ্ঞেস করছিস কি করবি? এই কথা বলে ফোনটা কেটে দেয়। গুন্ডাটা আরেক গুন্ডাকে বলে, বস অর্ডার দিয়েছে, এই দুটোকে এখানে এখনই খতম করে দিতে হবে। এই কথা রিজুদের কানে আসে। রিজু বুঝতে পারে সে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আছে। রিজু এবং ফটিককে হাঁটু মুড়ে বসিয়ে রেখেছে দুই গুন্ডা এবং তাদের মাথায় বন্দুক ধরে রেখেছে তারা। একজন গুন্ডা বলে, বস যখন বলেছে মেরে দিতে তাহলে তুই এত ভাবছিস কেন? অন্য গুন্ডাটা বলে, আরে এরা কি দোষ করলো যে এদেরকে আমরা মেরে ফেলবো? এই ছেলেটা চাবি দিল বলেই তো আমরা দরজা খুলতে পারলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছিস তুই? তুই না পারলে আমাকে দে, আমি মেরে দিচ্ছি। এই কথার মধ্যে ওই দিকে রিজুকে দেখা যায় তার হাতের মুঠোটা শক্ত করে কিছু একটা ধরে আছে। ফটিককে ইশারায় কিছু একটা বলার চেষ্টা করে। হঠাৎ রিজু এবং ফটিক হাতের মধ্যে এক মুঠো বালি নিয়ে গুন্ডা দুটোর চোখে ছুঁড়ে দেয়। গুন্ডা দুটো চোখ খুলতে পারছে না। রিজু এবং ফটিক এই সুযোগে এক ধাক্কায় তাদের মাটিতে ফেলে দিয়ে পালাতে থাকে। গুন্ডাগুলো মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আস্তে আস্তে উঠে দাঁড়ায়। দুজনে দেখে ফটিক এবং রিজু পালিয়েছে। একজন গুন্ডা খুব রেগে অন্য একজনকে বলে, দেখলি তো তোর জন্য ছেলেগুলো পালিয়ে গেল, তার বাবা গুপ্তধনও পেলাম না, এবারে কি জবাব দেবো বসকে?
ওইদিকে রিজুরা দৌড়তে দৌড়তে এসে পৌঁছয় জমিদার বাড়ির সামনে। তারা দুজনে বিশ্বাস করতে পারছে না যে তারা প্রাণে বেঁচে ফিরেছে। রিজু বলে, এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে যারা আমাদেরকে খুব ভালো করে চেনে। ফটিক বলে, তাহলে তাহলে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। ওরা দুজন কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে যায়। রিজু এবং ফটিক আজ ওরা কেউ নিজেদের ঘরে যেতে পারে না, কারণ তারা মিথ্যে কথা বলে একে অপরের ঘর থেকে বেরিয়েছে। দুজনে মিলে ছাদে গিয়ে বসে। রিজু ফটিককে বলে, তোমাকে কিছু কথা বলার আছে আমার। ফটিক বুঝতে পারে না এত কিছু ঘটনার পর রিজু আবার কি বলতে চায়। ফটিক বলে, হ্যাঁ বলো। রিজু প্রথমেই বলে, সরি তোমাকে আজ এমন বিপদে ফেলার জন্য। ফটিক বুঝতে পারে না আজকের এই ঘটনার জন্য রিজু কেন তাকে সরি বলছে। ফটিক বলে, কিন্তু তুমি আমায় কেন সরি বলছো? রিজু এইবার পুরো ঘটনাটা ফটিককে বলতে শুরু করে। রিজু বলে, আজকে পোড়ো মন্দিরে যে হামলা আমাদের ওপর হয়েছে এটা নতুন না, এর আগেও আমার ওপর হামলা হয়েছে। ফটিক তো এই কথা শুনে অবাক। সে বলে, কিন্তু কোথায়, কিভাবে? রিজু বলে, সব কথা তোমাকে বলছি, কিন্তু আমার মাকে এই কথাগুলো জানিও না। মা জানতে পারলে আমাকে বিক্রমগড় থেকে নিয়ে চলে যাবে। এই হামলাগুলো কেন হচ্ছে কিছুতেই জানতে পারবো না। ফটিক বলে, সে আমি তোমাকে কথা দিচ্ছি, এই কথা কেউ জানতে পারবে না, তুমি আমার উপর ভরসা করে বলতে পারো। রিজু বলে, শোনো তাহলে, আমি বাড়িতে বইয়ের আলমারি থেকে একটা নকশা পেয়েছি বলে পকেট থেকে নকশাটা বের করে ফটিকের হাতে দেয়। ফটিক হাতে নিয়ে নকশাটা ভালো করে দেখছে। ফটিক বলে, এই নকশা যে বাড়ি আঁকা আছে এটা তো আমাদের জমিদার বাড়ির মতন দেখতে, এটা কি করে সম্ভব? রিজু সঙ্গে সঙ্গে বলে, একদম ঠিক, আমিও তোমার মতো এই মিল দেখে চমকে উঠেছিলাম। এই নকশা আমার হাতে আসার পর আমি হুমকি পেতে শুরু করি, প্রথমে আমার নিজের বাড়িতে, তারপর নিশ্চিন্তপুর স্টেশনে। কেউ একজন চাইছিল যাতে আমি বিক্রমগড়ে না আসি। ফটিক বলে, কিন্তু তোমাকে এই হুমকি কে দিচ্ছে? রিজু বলে, এই উত্তর খোঁজার জন্যই আমি বিক্রমগড়ে এসেছি, এবং এই নকশার মধ্যে আমার বাবার নাম জড়িয়ে আছে। কিন্তু কেন? সেটা আমাকে উদ্ধার করতেই হবে। ফটিক দেখে নকশার মধ্যে তার বাবার নাম লেখা। ফটিক বলে, পোড়ো মন্দিরের ওই পুরোহিত মশাই কিছু একটা বলছিল তোমার বাবার নামে। রিজু বলে, হ্যাঁ, হয়তো উনি কিছু জানতেন, তাই ওইভাবে খুন করা হলো পুরোহিত মশাইকে। ফটিক এত কিছু বুঝে উঠতে পারছে না কি ঘটছে। ফটিক বলে, এখন কি করব তাহলে আমরা? রিজু বলে, আমাদের হাতে এখনো এমন কোনো সূত্র আসেনি যেটার সাহায্যে আমরা এই পুরো রহস্যের সমাধান করব। ফটিক বলে, তোমার কি মনে হচ্ছে যে কোনো গুপ্তধনের জন্য সব ঘটনাগুলো ঘটছে? কারণ ওই দুটো গুন্ডা তো গুপ্তধনের জন্যই পোড়ো মন্দিরে এসেছিল। রিজু বলে, মন্দিরের মধ্যে গুপ্তধন, এই ব্যাপারটা আমার ঠিক লাগছে না। কারণ পুরোহিত মশাই বলেছিল যে বাবা ওই মন্দিরকে পুনরায় নতুন রূপে ফিরিয়ে আনবে, তিনি কোনো গুপ্তধনের কথা কিন্তু বলেননি। ফটিক বলে, হতে পারে পুরোহিত মশাই জানতেন না এই গুন্ডাগুলো কোথা থেকে খোঁজ পেয়েছে। রিজু বলে, আমরা এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা বলার জায়গায় নেই, আমাদেরকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ফটিক রিজুকে বলে, তুমি একটু শুয়ে নাও, সামনে অনেক কঠিন পথ। রিজু এবং ফটিক বাড়ির ছাদে শুয়ে আছে। পরের দিন সকাল হয়েছে। সকাল থেকেই জমিদার বাড়িতে খুবই হই হট্টগোল রিজুদের কানে যায়। ওরা ছাদ থেকে নেমে আসে। বৈঠকখানায় ঢুকে দেখে তার দাদু একদমই ভেঙে পড়েছে, চুপ করে বসে আছে। তুহিনবাবু ফোন করে চলেছে নানান লোককে। রিজু শুনতে পায় তুহিনবাবু ফোনে বলছে, সকাল থেকে বাড়িতে পুজো হয়নি, গোটা গ্রামে কি আর পুরোহিত নেই যে যেখান থেকে পারবি ধরে নিয়ে আয় যা। রিজু বুঝতে পারে সকাল থেকে কি নিয়ে এত হট্টগোল হচ্ছে। তুহিনবাবু দাদুকে গিয়ে বলে, আপনি একটু কিছু খেয়ে নিন, কিছু না খেলে খালি পেটে ওষুধ খাওয়াটা ঠিক হবে না। দাদু বলে, সকাল থেকে বাড়িতে পুজো হয়নি, ঠাকুর মশাইয়ের খুন হয়েছে, আর আমি মনের আনন্দে জলযোগ করব।
না, যতক্ষণ না বাড়িতে পুজো হচ্ছে আমি কোনো খাবার দাঁতে কাটবো না। রিজু বুঝতে পারে তা দাদুর মনের অবস্থা। পাশে গিয়ে বসে পড়ে তার। দাদু রিজুকে দেখে কান্নায় ভেঙে পড়ে, বলে, আবার কোনো বিপদ ঘনিয়ে আসছে এই বাড়ির উপর। পুরোহিত মশাইয়ের মৃত্যু সেই ইঙ্গিতই দিচ্ছে বাবা। রিজু বলে, দাদু আবার বলতে কি বলতে চাইছো? দাদু বলে, এর আগেও একবার দুর্যোগ এসেছে এই বাড়িতে, আর সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। তাহলে আবার কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।